আমার ঘরের জানলা দিয়ে মসজিদটা স্পষ্ট দেখা যায়। অনেক পুরনো মসজিদ। লোকমুখে শোনা যায় এই মসজিদটি প্রায় 400 বছর আগে নির্মিত, যদিও পরে এটার বেশ কিছু কাঠামো সংস্কার করা হয়েছে। প্রতিদিন কত শত মানুষ নামাজ পড়তে আসে এখানে। শুধু মানুষ না, কখনো কখনো অন্য জগতের বাসিন্দাদেরও দেখতে পাই নামাজ আদায় করতে। আগে ভয় পেলেও এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। তারা যখন নামাজ পড়তে আসে তখন অদ্ভুত মনোরম এক ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে। আমার ছোট অগোছালো রুমটাও ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যায়। আমিও কখনো তাদেরকে বিরক্ত করিনি, তারাও আমাকে ভয় দেখায়নি। তবে একদিন কৌতূহলবশত ফোনে ভিডিও করার শখ জাগলো মনে। এই শখটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে কখনো ভাবতে পারিনি। এই ধরেন আমি বাজার থেকে একটা কোঠার কিনে আনলাম গাছ কাটার জন্য, কিন্তু শখ জাগলো গাছ কাটার আগে একবার নিজের পায়ে মেরে দেখি কোঠারে ধার আছে কিনা। আমার ব্যাপারটাও কিছুটা এরকম। রাত তখন 1:30। আমি মোবাইল হাতে নিয়ে জানালার ধারে বসে আছি তাদের আসার অপেক্ষায়। মসজিদের বাইরের ল্যাম্পপোস্টের আলোতে সবসময় আলোকিত থাকে। বড় বড় কপাট, বিহখোলা জানলা দিয়ে সম্পূর্ণ মসজিদের ভেতরটা দেখা যায় আমার রুম থেকে। বাইরের ল্যাম্পপোস্টের আলোয় ছোট ছোট পোকাগুলো ঝিরিঝিরি করছে, কিন্তু এখনো তারা আসছে না কেন? প্রতিদিন তো এই সময় আসে। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোটা ফ্লিকার করতে লাগলো, চিকচিল আওয়াজ করে একসময় পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম তাদের আগমন ঘটেছে। জানালার পর্দাটা হালকা টেনে দিয়ে আমি নিজেকে আড়াল করে নিলাম। কেমন যেন ভয় ভয় লাগছে আজ। এক মনে বলছে শখের গুল্লি মারি, এসব বাদ বিপদ ডেকে আনবো পরে। আরেক মনে বলছে কিচ্ছু হবে না, শখ পূরণে এইটুকু রিস্ক নিয়ে যায়। এই থেকে বোঝা যায় আমাদের মাঝে দুইটা সত্তা বসবাস করে। একজন আমাদের ভালো চায়, আরেকজন লোভ দেখিয়ে ভালোটা ঢেকে দেয়। আমি ফোনের ক্যামেরা অন করে পর্দা হালকা ফাঁকা করে বাইরে তাকালাম। দেখলাম মসজিদের লোহার দরজাটা হালকা শব্দ করে আপনা আপনি খুলে গেল। এর সাথে চাঁদের আলোতে দৃশ্যমান হলো কয়েকজন সাদা আলখেল্লা পরিহিত অবয়ব। স্বাভাবিকের চেয়ে লম্বা এবং তাদের মুখ দেখা যাচ্ছিল না। শরীর থেকে নূর ছড়াচ্ছিল, তবে আজকে একজন নারী অবয়বও দেখা যাচ্ছে। আমি একবার ঢোক গিলে কাপা কাপা হাতে মোবাইলটা উঠালাম ভিডিও করার জন্য। তখনই নারী অবয়বটা আমার দিকে ঘুরে তাকালো। আমি চমকে গিয়ে সাথে সাথে পেছনের দিকে উল্টে পড়ে গেলাম। কোমরে ব্যথা পেয়ে কোকড়াতে কোকড়াতে উঠে আস্তে আস্তে উকি মেরে আবার জানলা দিয়ে তাকালাম সেদিকে। ল্যাম্পপোস্টের আলো জ্বলে আছে, অবয়বগুলো নেই সেখানে। তার মানে তারা চলে গিয়েছে। হয়তো আমি তাদের বিরক্ত করে ফেলেছি। তারা আবার আমার কোনো ক্ষতি করবে না তো? এসব ভেবে ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ। আমি চমকে গিয়ে বুকে থুতু দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দরজার দিকে। এত রাতে দরজায় কড়া না রেখে ভাবতে ভাবতে আবার ঠকঠক আওয়াজ। আমি শুকনো গলায় ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে কে এত রাতে দরজা পিটায়? ওপাশ থেকে ভেসে আসলো, আমি আমি তোমার বাড়িওয়ালা চাচা। বাড়িওয়ালা চাচার কণ্ঠ শুনে দেহে যেন প্রাণ ফিরে পেলাম। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতে দেখলাম চাচা দরজা থেকে কিছুটা দূরে একটা বাটি হাতে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা এত রাতে আপনি? ভাড়া তো দিয়ে দিয়েছে এই মাসের। বাড়িওয়ালা চাচা আমার প্রশ্নের জবাব না দিয়ে হাতে থাকা বাটিটা আমার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, তোমার চাচি ফিন্নি রান্না করেছিল আজ, ভাবলাম তোমাকেও দিয়ে যাই। আমি চাচার হাত থেকে বাটিটা নিয়ে ঢাকনা খুলতেই খুব সুস্বাদু একটা ঘ্রাণ নাকে গেল। ফিন্নির ঘ্রাণেই আমি যেন মাতাল হয়ে যাব। আমি কিছু বলতে যাব তার আগেই চাচা সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। কিন্তু চাচার বাসা তো নিচতলায়। আমি ডাক দিলাম, চাচা উপরে কোথায় যাচ্ছেন? চাচা কোনো কথা না বলে সোজা ছাদের দিকে চলে গেল। ভাবলাম হয়তো ছাদে কিছু রাখা আছে, সেটা নিতেই গিয়েছে। আমি আর মাথা না ঘামিয়ে ফিন্নির বাটি নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাটিটা টেবিলে রেখে আবার এগিয়ে গেলাম জানলার দিকে। দেখলাম সব স্বাভাবিক সেখানে। নিজের কাছে খারাপ লাগছে আমার জন্য তারা বিরক্ত হয়েছে, নামাজ না পড়েই চলে গিয়েছে। হঠাৎ একটা মেয়েলি হাসির শব্দ কানে এলো। চাপা স্বরে কোনো মেয়ে খিলখিল করে হাসছে। আমি কান খাড়া করে বোঝার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে। আরে শব্দটা তো ছাদ থেকে শোনা যাচ্ছে।
কিন্তু ছাদে এত রাতে মেয়ে বসবে কোথা থেকে? মাত্রই তো চাচা ছাদে গেল। তার মানে কি চাচার কোনো সেটিং আছে নাকি? এই বয়সে প্রেম করে চাচা? জি, এসব কি ভাবছি আমি? চাচা তো অনেক পরহেজগার মানুষ, আবার থাকলেও থাকতে পারে। চাচি মারা গেছে তো সেই কবেই, বেচারার কত একা থাকবে? শেষ বয়সে একজন সঙ্গী তো দরকার আছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার টনক নড়ল। চাচার বলাই একটা কথা, তোমার চাচি ফিন্নি রান্না করেছিল আজ, ভাবলাম তোমাকেও দিয়ে যাই। আমার পুরো শরীরে শীতল স্রোত বয়ে গেল। আমি রীতিমতো কাঁপতে শুরু করলাম। চাচি তো মারা গেছে, তাহলে ফিন্নি রান্না করেছে মানে? চাচা কি বলে গেল এটা? আমি ভয়ে ভয়ে টেবিলে রাখা বাটিটার দিকে তাকালাম। সেটা এখনো সেখানে রাখা। আমি ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে গেলাম। কাপা কাপা হাতে বাটির ঢাকনাটা হালকা উঠাতেই খুব বিশ্রী একটা গন্ধ নাকে এসে লাগলো। আমি নাক কুচকে ঢাকনাটা পুরো সরাতেই চোখ বড় করে যা দেখলাম, তাতে গদগদ করে সেখানে বমি করে দিলাম। বাটিতে মরা একটা ইঁদুর, তার পচা শরীর থেকে সাদা সাদা পোকা বের হচ্ছে। ভ্যাপসা গন্ধে পুরো ঘর ছেড়ে গিয়েছে। আমি বমি করে হাঁপাতে হাঁপাতে তাড়াতাড়ি বাটিটা নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিলাম। তখনই ধাপ করে জানালায় আবির্ভাব হলো এক ভয়ানক চেহারার। আমি চিৎকার করে পিছিয়ে যাব এমন সময় একটা অদৃশ্য হাত আমার গলা চেপে ধরল, খুব শক্ত করে। লোহার মতো হাতের চাপ আমার গলা যেন শরীর থেকে আলাদা করে দিতে চাইছে। আমি চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছিলাম না, শুধু গঙ্গানির আওয়াজ করছিলাম আর ওই হাত থেকে বাঁচার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমি নিজেকে মৃত্যুকে সামনে দেখছিলাম। এটাই বোধহয় আমার শেষ রাত্রি। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছে। আমি নিস্তেজ হয়ে শেষবারের মতো পাশে তাকিয়ে দেয়ালে টাঙানো মায়ের ফ্রেম বাঁধানো ছবিটার দিকে তাকালাম অসহায় দৃষ্টিতে। আমার দৃষ্টি অনুসরণ করে ভয়ানক চেহারার সেও মায়ের ছবির দিকে তাকালো গড়গড় শব্দ করে। হঠাৎ অনুভব করলাম আমার গলা থেকে চাপ কমে যাচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস চলা শুরু হচ্ছে। ভয়ানক চেহারার অবয়বটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি ধাপ করে নিচে পড়ে গেলাম এবং জ্ঞান হারালাম।